আজ তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছেলে ধরা গল্পটি বলবো। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সেবার সারা দেশময় রটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না। দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে, বাকি শুধু একটি একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যাবে। শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলেধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না। তাদের কারো পোশাক ভিখারির, কারো বা সাধু সন্ন্যাসী, কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো। এ জনশ্রুতি পুরনো, সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রইল না যে এবার হয়তো তাদের পালা, তাদের ছেলেপুলেই হয়তো পুলের তলায় পোতা যাবে। কাহারও মনে শান্তি নেই, সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব। আবার তার উপর আছে খবরের কাগজের খবর। কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা পড়েছে। কাল কড়েয়ায় আর একটা লোককে হাতে নাতে ধরা গেছে, সে ছেলে ধরে ঝুড়িতে পুড়ছিল। এমনি কত খবর। কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছলো। এমনি যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটলো, সেটাই বলছি। পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি। ছেলেপুলে নেই, কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি 18 আনা। ভাইপোকে আলাদা করে দিয়েছেন, কিন্তু আর কিছুই দেননি। দেবেন এ কল্পনাও তাদের নেই। সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র। খুঁড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন, বলেন হিরু আমাদের মারতে এসেছিল। হিরু বলে সেই ভালো, মেরেই আমি একদিন সমস্ত আদায় করে নেব। এমনি করে দিন যায়। হিরু এসে হাজির হলো রায়পুরে। ঘর কয়েক গরিব বস্তি। অনেকের ধারণা তারা পারে না এমন কাজ নেই, শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে। হিরু বললে, বড়ে মিয়া এই নাও 2 টাকা আগাম, তোমার আর তোমার ভাইয়ের, কাজ উদ্ধার করে দাও, আরো বকশিস পাবে। টাকা 2টি হাতে নিয়ে লতিফ মিয়া হেসে বললে, কি কাজ বাবু? হিরু বললে, এদেশে কে না জানে তোমাদের 2 ভাইয়ের কথা। লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ। তোমরা মনে করলে পারো না, হেন কাজ নেই। লতিফ মিয়া রাজি হলো। লতিফ মামুদ 2 ভাই সাজ পোশাক পরে আজই গিয়ে খুড়োর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল। পিছনে থাকবে হিরু। একাদশী, সারা দিনের পর দাওয়ায় ঠাঁই করে দিয়েছেন জগদম্বা। মুখুজ্জে মশাই বসেছেন জলযোগে, সামান্য ফলমূল ও দুধ। বেত ধাত একাদশীতে অন্নাহার সহ্য হয় না। পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন, এমন সময় দরজা ঠেলে ঢুকলো 2 ভাই, লতিফ আর মামুদ। ইয়া পাগড়ি, ইয়া গালপাট্টা, হাতে 6 হাতি লাঠি, কপাল জোড়া সিঁদুর মাখানো।
মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি ধুম করে পড়ে গেল। জগদম্বা চিৎকার করে উঠলেন, ও গো পাড়ার লোক, কে কোথায় আছো, এসো গো, ছেলে ধরা ঢুকেছে। সম্মুখের ছোট্ট মাঠটায় ঘর কেটে কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিঙে খেলে, আজও খেলছিল। তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলে ছুট দিলে, ওগো ছেলে ধরা এসেছে, অনেক ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে। হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে, দৌড়ের আড়ালে লুকিয়েছিল সে। চাপা গলায় বললে, আর দেখো কি মিয়া, পালাও, পাড়ার লোক ধরে ফেললে আর রক্ষে নেই, বলে নিজে মারল ছুট। লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাক, ছেলে ধরার জনশ্রুতি তাদের কানেও এসে পৌঁছেছে। চোখের পলকে বুঝলে এ অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আর আস্ত থাকবে না। সুতরাং তারাও মারলে ছুট। কিন্তু ছুটলে হবে কি, পথ অচেনা, আলো এসেছে কমে, চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠে সমবেত চিৎকার, ধরে ফেল, ধরে ফেল, মেরে ফেল বেটাদের। ছোট ভাই মামুন কোথায় পালালো ঠিকানা নেই, কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললে। সে প্রাণের দায়ে কাটা বন ভেঙে লাফিয়ে পড়লো একটা ডোবায়। তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল। যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল, আবার সে মারে ডুব, আবার ওঠে, আবার মাথায় পড়ে ঢিল। লতিফ মিয়া জল খেয়ে আর ইটের আঘাত খেয়ে আধমরা হয়ে পড়ল। সে যতই হাত জোড়ো করে বলতে চায় সে ছেলে ধরা নয়, ছেলে ধরতে আসেনি, ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায়। তারা বলে, নইলে ওর গালপাট্টা কেন, ওর পাগড়ি কিসের জন্য, ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে? পাগড়ি তার খুলে গেছে, গালপাট্টা একধারে ঝুলছে, কপালে সিঁদুর জলে ধুয়ে মুখ ময় লেগেছে। এসব কথা সে পাড়ার লোকেদের বলেই বা কখন, শোনেই বা কে? ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে হিঁচড়ে টেনে তুলেছে। সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে সে লতিফ মিয়া, তার ভাই মামুন, তারা ছেলে ধরা নয়। এমন সময় আমি যাচ্ছিলুম সেই পথে, হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে। আমাকে দেখে উত্তেজিত জনতা আরেকবার উত্তেজিত হয়ে উঠল। সবাই সমস্বরে বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে। লোকটার অবস্থা দেখে চোখে জল এলো, তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই। গালপাট্টায়, পাগড়িতে, সিঁদুরে, রক্তে মাখামাখি, শুধু হাত জোড়ো করছে আর কাঁদছে। জিজ্ঞাসা করলুম, ও কার ছেলে চুরি করেছে, কে নালিশ করেছে? তারা বললে, তা কে জানে, ছেলে কই, তাই বা কে জানে। তবে এমন করে মারছো কেন? কে একজন বুদ্ধিমান বললে, ছেলে বোধহয় ও পাকে পুঁতে রেখেছে, রাত্রিরে তুলে নিয়ে যাবে, বলি দিয়ে পুলের তলায় পুঁতবে। বললুম, মরা ছেলে কখনো বলি দেওয়া যায়? তারা বললে, মরা হবে কেন, জ্যান্ত ছেলে, পাকে পুঁতে রাখলে জ্যান্ত থাকে কখনো? যুক্তিটা তখন অনেকের কাছে সমীচীন বোধ হলো। এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববারই সময় পায়নি। বললাম, ছাড়ো ওকে। লোকটাকে জিজ্ঞাসা করলুম, মিয়া, ব্যাপারটা সত্যি কি বলতো? এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করলো। মুখুজ্জে দম্পতির উপর কারো সহানুভূতি ছিল না, শুনে অনেকের করুণাও হলো। বললাম, লতিফ, বাড়ি যাও, আর কখনো এসব কাজে এসো না।
সে নাক মরলো, কান মরলো, খোদার কিরে নিয়ে বললে, বাবু মশাই আর এসব কাজে কখনো আসবো না। কিন্তু আমার ভাই গেল কোথায়? বললাম, ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিফ, এখন নিজের প্রাণটা যে বাঁচলো এই ঢের। লতিফ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল। অনেক রাত্রে আর একটা প্রচন্ড কোলাহল উঠলো ঘোষালদের পাড়ায়। তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে। খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না। হঠাৎ তার মধ্যে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলো। ঝি যতই চেঁচায়, বেরো গো, কে কোথায় আছো, ভূত আমাকে খেয়ে ফেললো। ভূত ততই তার মুখ চেপে ধরে বলে, মা গো, আমাকে বাঁচাও, আমি ভূত পেরেত নই, আমি মানুষ। চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত। আগের ঘটনা গাঁয়ের সবাই শুনেছে, সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না। সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া, ভূত নয়। ঘোষাল তাকে ছেড়ে দিলে। শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে, ছোটে মিয়া, সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম। মুখের ওইসব রং টং ধুয়ে ফেলো, এখন আস্তে আস্তে ঘরে যাও। কৃতজ্ঞ মামুদ 100 সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল। ঘটনাটি ছেলে ভোলানো গল্প নয় গো, সত্যিই আমাদের ওখানে ঘটেছিল।